তো ফ্লাই হুইলের বিষয়টা হচ্ছে এরকম যে ফ্লাই হুইল মূলত এক ধরনের ভারী চাকা, যেটা সাধারণত সিলিন্ড্রিক্যাল শেপের হয়ে থাকে, এবং এই চাকাটা বিভিন্ন ইঞ্জিন বা আইসি ইঞ্জিনে লাগানো থাকে। আমরা বিশেষ করে বিভিন্ন শ্যালো ইঞ্জিন দেখছি, শ্যালো মেশিন গুলোতে সাধারণত কি থাকে, এই ধরনের চাকা থাকে। তো শ্যালো মেশিনের যে চাকাগুলো এভাবে লাগানো থাকে, সেখানে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে যখন পিস্টনটা মুভ করে, তখন পিস্টনের দুই পারের যে অবস্থানের সময় পিস্টন কিছুক্ষণের সময়ের জন্য থেমে থাকে। তো যার সময় এই সময়টাতে কি হয় না, কোনো মেকানিক্যাল পাওয়ার প্রডিউস হয় না। পি ইকুয়াল টু এফ ভি, সেই অনুযায়ী ভেলোসিটি যেহেতু জিরো থাকে দুই পারে, সে কারণে যে মেকানিক্যাল পাওয়ারটাও জিরো হয়। তখন এই ফ্লাই হুইলের যে কাইনেটিক এনার্জি, স্টোর কাইনেটিক এনার্জি, সেটা তখন এনার্জিটা সাপ্লাই করে। এবং ফ্লাই হুইল কিভাবে এনার্জি সাপ্লাই করে এবং কতটুকু এনার্জি স্টোর করতে পারে, সেটা আমরা একটা ফিজিক্সের একটা সিম্পল ইকুয়েশন দিয়ে ডিফাইন করতে পারি। এখানে দেখানো আছে যে এখানে যে এনার্জিটা স্টোর হয়ে থাকে ফ্লাই হুইলের মধ্যে, সেটা যদি ইকে হয়ে থাকে বা কাইনেটিক এনার্জি হয়ে থাকে, তাহলে এটা সমান সমান হবে হাফ ইন্টু, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে একটা হুইল যত জোরে ঘুরবে তার স্কোয়ার অনুপাতে এবং মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে তার প্রপোর্শনালি আমাদের এখানে এনার্জি স্টোর হবে। এবার একটা এক্সাম্পল দেখি যে কতটুকু এনার্জি স্টোর হয়। যেমন একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি যে যদি একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট ঘোরে এবং সেটা যদি সলিড সিলিন্ডার হয়, তো সলিড সিলিন্ড্রিক্যাল অবজেক্ট যদি হয়, তো সলিড সিলিন্ড্রিক্যাল অবজেক্টের মধ্যে কি আছে, সলিড সিলিন্ড্রিক্যাল অবজেক্টের মধ্যে আমরা যে ধরনের সিলিন্ড্রিক্যাল অবজেক্টের মধ্যে কোনো ফাঁপা বা হলো স্ট্রাকচার নাই, এই ধরনের স্ট্রাকচারে যদি মাস এম হয়ে থাকে এবং রেডিয়াস যেটা, সেই রেডিয়াসটা যদি আর হয়ে থাকে, তাহলে সেটার মাস এবং তার যে রেডিয়াসের স্কোয়ার অনুযায়ী তার মধ্যে এনার্জি স্টোর হবে। একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে একটা ফ্লাই হুইলের যদি মাস হয় 50 কেজি বা 50 কিলোগ্রাম, আর তার যে রেডিয়াস সেটা যদি হয় 0.1 মিটার, তাহলে আমাদেরকে কি করতে হবে, 0.1 কে স্কোয়ার করতে হবে, 0.1 কে স্কোয়ার করার পরে 0.1 কে স্কোয়ার করে রেডিয়াস কে স্কোয়ার করার পরে আমরা সেটাকে মাস দিয়ে গুণ দিয়ে দিব এবং তার সাথে হাফ দিয়ে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব, সেখানে পেয়ে যাব হলো হাফ এম আর স্কোয়ার। এটা হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এই হলো আমাদের ইকুয়েশন, এবং এখানে তিন রকম কেস হতে পারে। একটা কেস হচ্ছে যে সলিড সিলিন্ডার হতে পারে, হলো সিলিন্ডার হতে পারে। তো যদি সলিড সিলিন্ডার হয়ে থাকে তাহলে তো তার ইকুয়েশন হচ্ছে হাফ এম আর স্কোয়ার। আর যদি হলো সিলিন্ডার হয়ে থাকে এবং সেই হলো সিলিন্ডারের মধ্যে যদি থিন ওয়াল হয়ে থাকে, থিন ওয়াল বিশিষ্ট যদি থাকে হলো সিলিন্ডার, তাহলে কি হবে, সেখানে আর হাফ হবে না, সেখানে হবে হচ্ছে শুধু এম আর স্কোয়ার। ঠিক আছে। যদি থিন ওয়ার্ল্ড এমটি সিলিন্ডার হয়ে থাকে, অর্থাৎ সিলিন্ডারের ভিতরে যদি পুরোটাই ফাঁপা হয় এবং তার দেওয়ালটা যদি থিন হয়ে থাকে বা পাতলা হয়ে থাকে, তাহলে সেটা হবে শুধু এম আর স্কোয়ার, সেখানে হাফ হবে না। আরেকটা কেস হতে পারে যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যে পার্শিয়ালি ফিল্ড বা আমরা যদি থিক ওয়ার্ল্ড বলে থাকি, অর্থাৎ এখানে পার্শিয়ালি এমটি সিলিন্ডার যদি হয়, কিছু অংশ ফাঁপা কিছু অংশ সলিড, তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে এখানে যেরকম এম আর স্কোয়ার আছে, এই এম আর স্কোয়ারের সাথে জাস্ট এম আর এক্সটার্নাল হচ্ছে এই সেন্টার অফ রোটেশন থেকে যে এইখানকার যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আর এক্সটার্নাল, আর ইন্টারনাল হচ্ছে যেটা ভিতরের অংশে দেখতে পাচ্ছি, সেটা হলো ইন্টারনাল। তো ইন্টারনালের যে রেডিয়াস সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ইন্টারনাল রেডিয়াস। এই দুটোর স্কোয়ারকে যোগ করে শেষে আবার কি করবো, আমরা হাফ দিয়ে যদি ভাগ করে দিই, তাহলেই আমরা সলিড সিলিন্ডারের বদলে এমটি সিলিন্ডার যদি হয়, তাহলে আমরা এই ধরনের
করতে পারবো ইকুয়েশন, ঠিক আছে। তাহলে জাস্ট খালি থাকবে হচ্ছে হাফের বদলে এখানে আমরা হাফটা নিয়ে আসবো এবং ইন্টারনাল এক্সটার্নাল দুটোই জাস্ট যোগ করে দিব, তাহলে আমার সেই নির্ধারিত ভ্যালুটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এই হলো আমাদের হিসাব। তো আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি সেটা আসলে ওই ধরনের একটা স্ট্রাকচার, যেখানে কি আছে, একটা এক্সটার্নালের একটা রেডিয়াস আর এক্সট্রা ইএক্সটি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে ইন্টারনাল, যেটা এই ইন্টারনালের দুটোরই রেডিয়াসটা স্কোয়ার করার পরে যোগ করে দিতে হবে। যোগ করে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দিব আর তার সাথে মাস যেটা, সে মাসটাকে গুণ করে দিব। এই হলো আমাদের ফ্লাই হুইল। এটার অ্যাপ্লিকেশনটা কি? এটা অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন রকম আইসি ইঞ্জিন, এটার অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাই, ঠিক আছে। বিভিন্ন রকম আইসি ইঞ্জিন আছে। তো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেটা আমরা বলি, সেই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে এই ফ্লাই হুইল গুলো ব্যবহৃত হয়ে থাকে। তো এই ছিল আমাদের ফ্লাই হুইলস এর আলোচনা। আর এটার ইউনিট গুলো হচ্ছে মাস গুলো কিলোগ্রামে প্রকাশ করব, রেডিয়াস গুলো মিটারে, আর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা যদিও আরপিএম এ অনেক সময় আমরা দিয়ে থাকি অঙ্কে, যদি সেরকম হয় তো রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো এইখানে আমাদের স্টোরড এনার্জিটা জুলে প্রকাশ করতে হবে। এটা ছিল আমাদের একটা টপিক। আর একটা টপিক আমাদের ছিল, সেটা হলো যে ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটরটা আলাদা কোনো টপিক আসলে না, আমি একটু শেয়ার করি আমাদের যে ফাইনালে যে অংশটা থাকবে, যে আমরা যে প্রিপারেশন নিব ফাইনালে, সেটার উপর ভিত্তি করে আমরা একটু আলোচনা করি। ইউনিভার্সাল মোটরটা যদি আমাদের সিলেবাসে আছে, কিন্তু এই ইউনিভার্সাল মোটরটা হলো সিরিজ ইউনিভার্সাল মোটরটা সেম অ্যাজ ডিসি সিরিজ। আমরা যখন 2 তে স্টাডি করেছি 4 রকম মোটর করেছিলাম, যে একটা হচ্ছে ডিসি শান্ট মোটর, ডিসি সিরিজ মোটর, ডিসি কম্পাউন্ড মোটর। কম্পাউন্ডের মধ্যে আমরা ওভার কম্পাউন্ড, আন্ডার কম্পাউন্ড, ক্রিটিক্যাল কম্পাউন্ড, শর্ট শর্ট লং শান্ট পড়ছিলাম। তারই একটা ক্যাটাগরি ছিল হলো যে ডিসি সিরিজ মোটর। ওই ডিসি সিরিজ মোটরগুলোকে আসলে ইউনিভার্সাল মোটর বলা হয়, এবং বলার কারণ হচ্ছে এটা এসি এবং ডিসি উভয় প্রকার পাওয়ার সাপ্লাই দিলে এটা চলতে পারে, এবং সব ক্ষেত্রে এদের ডিরেকশন অফ রোটেশনটা একই রকম হয়ে থাকে। এই ছিল আমাদের ইউনিভার্সাল মোটরের আলোচনা, এবং সেটা রেফারেন্সটা হচ্ছে চ্যাপম্যানের বইয়ে। ডিসি সিরিজ মোটর যেটা, সেটাই হলো ইউনিভার্সাল মোটর। তো ডিসি সিরিজ মোটরও হতে পারে বা ডিসি সিরিজ মেশিনও হতে পারে, ঠিক আছে। সেম এজ ডিসি সিরিজ মোটর অবলিক মেশিন, আমি দুটোই দিয়ে রাখি যেটা বুঝতে সুবিধা হয়। আর স্টিফেন যে চ্যাপম্যানের যে বইটা আছে, চ্যাপম্যানের বই, এটা সুন্দর মতো দেওয়া আছে, জাস্ট একটু দেখে রাখতে হবে। এই হলো আমাদের মোটামুটি যে সিলেবাস। এখন আমরা দেখি ফাইনাল পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নিব। তো প্রথমেই আমাদের ফান্ডামেন্টালস এর উপর কিছু কোশ্চেনারিজ থাকবে। সেটা হচ্ছে এরকম যে ফান্ডামেন্টালস আমাদের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ম্যাটেরিয়ালস ফর ডিজাইনিং ইলেকট্রিক্যাল মেশিনস। ইলেকট্রিক্যাল মেশিন ডিজাইনের জন্য আমাদের প্রথমে কিছু ম্যাটেরিয়াল স্টাডি করতে হয়। তো টাইপস অফ ম্যাটেরিয়ালের মধ্যে বিভিন্ন রকম টাইপ ছিল। একটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এন্ড ইনসুলেটিং ম্যাটেরিয়াল ছিল। এরপর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর মধ্যে ছিল প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল এন্ড ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এরপর ছিল আইডেন্টিফিকেশন অফ ভেরিয়াস ম্যাটেরিয়ালস। এর মানে হচ্ছে যে আমাদের মোটরের মধ্যে যে বিভিন্ন রকম কম্পোনেন্ট গুলো থাকবে, আইডেন্টিফাই ভেরিয়াস ম্যাটেরিয়ালস ইন অ্যান ইলেকট্রিক্যাল মেশিন, এভাবে দিয়ে দিই। তার মানে যে কোনো একটা ইলেকট্রিক্যাল মেশিনের বিভিন্ন কম্পোনেন্ট গুলোর নাম আমি লিখলাম, কন্ডাক্টর লিখলাম, ইনসুলেটর লিখলাম, বিভিন্ন রকম নামগুলো দিলাম, ম্যাগনেটিক কোর, কন্ডাক্টর, ইনসুলেটর, এগুলো সবগুলো দেওয়ার পরে সেগুলোকে বলা হলো যে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কি কি ধরনের ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল আইডেন্টিফিকেশনটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টালস এর মধ্যে পড়ছে। এরপরে আমরা আসবো হলো ম্যাগনেটিক কোর সম্পর্কে। ম্যাগনেটিক কোরের মধ্যে ছিল যে বিভিন্ন রকম ক্যারেক্টারাইজেশন অফ ম্যাগনেটিক কোর। ক্যারেক্টারাইজেশন নানা রকম ছিল আমাদের, তার মধ্যে আমরা কিছু কিছু বলি। যেমন ম্যাগনেটাইজিং কার্ভ ছিল। ম্যাগনেটাইজিং কার্ভটা ছিল ফর ম্যাগনেটিক কোর অথবা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটার উপর ভিত্তি করে। হ্যাঁ, আবার ছিল বিএইচ লুপ অবলিক কার্ভ, এটা কিরকম ছিল, এবং ইফেক্ট অফ ফ্রিকোয়েন্সি অন বিএইচ লুপ। তো আমরা যে ফ্রিকোয়েন্সিটা ভেরিয়েশন করি, যেমন ডিসি ফ্রিকোয়েন্সি হয়, এসি ফ্রিকোয়েন্সি, ডিসি যদি থাকে তাহলে ডিসি ম্যাগনেটাইজেশন একরকম হয়, ঠিক আছে। আবার যদি আমরা এসি অ্যাপ্লাই করি, এসির জন্য 50 হার্জের জন্য একরকম, 60 হার্জের জন্য আরেক রকম, 100 হার্জের জন্য আরেক রকম, এরকম বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সির জন্য আসলে বিভিন্ন রকম আমরা এখানে পেয়ে থাকি। তো এই জিনিসগুলো আসলে আমাদের একটু স্টাডি করতে হবে যে কি কি রকম ভেরিয়েশন কোথায় হয়। আর এটার সাথে সম্পর্ক আছে
যে ম্যাগনেটিক কোরের বিভিন্ন লসেস আছে, তো লসেস গুলো আমি আলাদা করে এখানে লিস্ট করছি। পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে কিছু স্টাডি ছিল, যে ডাইপোল থিওরি ছিল, ঠিক আছে, একটা ম্যাগনেট কেন ম্যাগনেট হয়, কেন ম্যাগনেট হয় না, ডাইপোল থিওরি, পরে স্পিন থিওরি ছিল, যে ইলেকট্রনের স্পিন সেটা একটা ছিল, এরপরে টাইপস ছিল, তার শ্রেণী বিভাগ, ডিম্যাগনেটাইজেশন কার্ভ ছিল, ফর পার্মানেন্ট ম্যাগনেট অবলিক হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ম্যাগনেট রিস্ট্রিকশন বা ম্যাগনেট রিস্ট্রিকশন ফোর্স, এই জিনিসগুলো আমাদের সেখানে কাজ করছিল, ঠিক আছে। এবং এখানে আমাদের কয়েক রকম ম্যাগনেটিক পোলের কি ছিল, পুলিং ফোর্স ছিল, অ্যাট্রাকশন এবং রিপালশন ফোর্স, এগুলো ছিল, ঠিক আছে না। তো এই জিনিসগুলো আমরা এখানে স্টাডি করেছি। এরপরে আমরা আরো কিছু স্টাডি করেছি, যেমন হামিং হয়, এটা আমরা স্টাডি করেছি, যে যখন আমরা ট্রান্সফরমার বা ইলেকট্রিক্যাল মেশিন চলে তখন সেখানে একটু হামিং পাওয়া যায়। এই হামিংটা আসলে ম্যাগনেটিক স্টেশন থেকেই আসে, ট্রান্সফরমারের এই ইফেক্ট আমরা দেখতে পাই, ম্যাগনেটিক স্টেশনের কারণে আসলে এখানে হামিং একটা আমরা অবজার্ভ করি। এই হলো আমাদের এখানকার ফ্যাক্ট। এরপর হচ্ছে লসেস। তো লসেসের ব্যাপারটা কিরকম, যে লসেসটা হলো এরকম, যেমন কোর লস আছে, কোর লসের অনেকগুলো নাম আছে, যেমন ফিক্সড লস বা কনস্ট্যান্ট লস, আবার এটারই আরেকটা নাম ম্যাগনেটিক লস, ঠিক আছে। আবার কপার লসের অল্টারনেটিভ নামগুলো আছে, ভেরিয়েবল লস আছে, ইলেকট্রিক্যাল লস আছে। অর্থাৎ আমরা যখন লোড ইউজ করি, লোড কম বেশির কারণে কারেন্ট কম বেশি ফ্লো হয়, যার ফলে লসগুলো কি হয়, ভেরিয়েবল অ্যামাউন্টে পাওয়া যায়। এরপর রিলেশন বিটুইন বিএইচ লুপ অ্যান্ড কোর লসেস, যে বিএইচ লুপ এবং কোর লসেসের যে রিলেশন, সেটা একটা আমাদের কনসার্ন, ঠিক আছে। এরপর হচ্ছে এডি কারেন্ট অ্যান্ড হিস্টেরিসিস লসেস। এডি কারেন্ট এবং হিস্টেরিসিস লস, এগুলো আমাদের জানতে হবে। আর লেমিনেশন অফ ম্যাগনেটিক কোরস, ম্যাগনেটিক যে কোরগুলো আছে, সেই ম্যাগনেটিক কোরের যে লেমিনেশন যেগুলো আছে, সেই লেমিনেশন গুলোর উপরও আমাদের আলোচনা। তারপরে মিনিমাইজেশন অফ এডি কারেন্ট উইথ লেমিনেটেড কোর্স, অর্থাৎ ম্যাগনেটিক কোরের যে লেমিনেশন এবং এর সাথে হলো মিনিমাইজেশন অফ এডি কারেন্ট, যেটা যে লেমিনেটেড কোর ইউজ করলে কিভাবে এডি কারেন্টটা কম হয়, সেটা আমরা ক্লাসে ডিসকাস করেছি। আর স্ট্রে লস এটা কি এবং কিভাবে হয় সেটা। ডিফারেন্ট থিওরি অ্যান্ড ল, যেমন ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ছিল, ফ্লেমিংস লেফট হ্যান্ড, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ছিল, লেনজেস ল ছিল, ইনডিউসড ইএমএফ ইকুয়েশন ছিল, অ্যাম্পিয়ার্স ল ছিল। এই সমস্ত জিনিস আমরা একটু দেখবো যে কিভাবে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে বিভিন্ন রকম ল বা বিভিন্ন রকম থিওরি, এগুলো আমরা একটু দেখবো। এরপরে হলো যে বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো ছিল ইলেকট্রিক্যাল মেশিনের, যেমন স্টেটর ছিল, রোটর, কুলিং ফ্যান, ফিনস ছিল, ব্রাশ, ইয়োক, কমিউটেটর, স্লিপ রিংস, বিয়ারিংস, ঠিক আছে, তারপরে ব্রাশ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা ইউজ করবো। কমিউটেটর, স্লিপ রিং, বিয়ারিংস আছে, বুশ আছে, বুশ এবং শ্যাফট, নাট, বোল্ট এটসেট্রা, এগুলো ছিল। আরেকটা ছিল যে স্পেশাল মেশিনস। স্পেশাল মেশিনস এর মধ্যে বিভিন্ন রকম ডেফিনিশন ছিল, কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, অপারেশন, অ্যাপ্লিকেশনস, প্রোস কনস, এবং বেশ কিছু মোটর ক্রস সেকশনটা ছিল। তো ক্রস সেকশনটা ক্লাস ক্লাস নিচ্ছি, হোয়াটসঅ্যাপে বলতো, হোয়াটসঅ্যাপে
আছে, ক্রস সেকশনের পরে কারেন্ট টাইমিং ডায়াগ্রাম, উইন্ডিং ডায়াগ্রাম, কানেকশন, ড্রাইভার সার্কিট, কন্ট্রোল। এই জিনিসগুলো হলো যে বেশ কিছু মোটরের জন্য আমরা দেখেছিলাম। তো কি কি মোটরের জন্য সেটা আমি এখানে আলাদাভাবে লিখে দিয়েছি, যেমন ইউনিপোলার এন্ড বাইপোলার ব্রাশলেস ডিসি মোটর, এটার জন্য আমাদের ছিল ইউনিপোলার এবং বাইপোলার ব্রাশলেস ডিসি মোটর, স্টেপার মোটরের সাথে মাইক্রো স্টেপিং স্টেপার ছিল। আর ব্রাশলেস ডিসি মোটরের মধ্যে ইনরানার আর আউটরানার ব্রাশলেস ডিসি মোটর ছিল, ঠিক আছে, ইনরানার তারপর আউটরানার। স্যার হ্যাঁ বলো। স্যার মাইক্রো স্টেপিং এর স্যার ক্রস সেকশন টাইমিং ডায়াগ্রামটা স্যার কোনটা দিব, মানে আমরা তো এটা পাচ্ছি না, কি ওই দিন কুইজে এসেছিল কিন্তু। মাইক্রো স্টেপিং মোটর তো আলাদা কোনো শ্রেণীর মোটর না, ওটা সাধারণ একটা স্টেপার মোটরই, খালি স্টেপটা হবে মাইক্রো স্টেপিং, ক্রস সেকশন তো একই হবে। ও আচ্ছা আচ্ছা। ইনরানার আবার আউটরানার স্টেপার মোটর, ঠিক আছে। ইউনিপোলার বাইপোলার ব্রাশলেস ডিসি মোটর আছে, ইনরানার এবং আউটরানার ডিসি মোটর, যেটাকে ব্রাশলেস ডিসি মোটর। ব্রাশলেস ডিসি কে আমরা সংক্ষেপে বিএলডিসি বলতে পারি। ইনরানার এবং আউটরানার ব্রাশলেস ডিসি মোটরস, ঠিক আছে। এখানে এন্ড দিলেই ভালো হয়। ইনরানার এন্ড আউটরানার ব্রাশলেস ডিসি মোটরস, স্টেপার মোটর আছে, মাইক্রো স্টেপিং মোটর আছে, বা মাইক্রো স্টেপিং স্টেপার মোটর, যেটা হাইব্রিড স্টেপার, এগুলো আমরা দেখেছি। এরপরে ছিল রিল্যাকটেন্স মোটর, রিল্যাকটেন্স মোটরের মধ্যে ছিল সুইচ রিল্যাকটেন্স মোটর আর সিনক্রোনাস রিল্যাকটেন্স মোটর, এই ছিল হচ্ছে আমাদের। এদের জন্যই হলো ক্রস সেকশন, টাইমিং ডায়াগ্রাম, উইন্ডিং ডায়াগ্রাম, কানেকশন এবং ড্রাইভার সার্কিট এবং কন্ট্রোল, এগুলো আমরা এটার জন্য করেছিলাম, ঠিক আছে। এরপরে আমরা ব্রাশলেস ডিসি মোটর কিছু এক্সাম্পল এখানে দেখি যে ম্যাথমেটিক্যালি কি থাকতে পারে। একটা তো ডিজাইন রিলেটেড, ডিজাইনটা তো আলাদা, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যালে ধরো কথার কথা বললো যে একটা 60 আরপিএম বা 150 আরপিএম বা 900 আরপিএম বা 1200 আরপিএম এর একটা, ঠিক আছে, একটা ব্রাশলেস ডিসি মোটর ডিজাইন করতে হবে, ইনরানার অথবা আউটরানার, ঠিক আছে, ফুল, তারপরে ইউনিপোলার অথবা বাইপোলার, এভাবে বললে তখন তুমি এমন ভাবে ম্যাথমেটিক্সটা করবা যেন ওই মোটরটায় 900 আরপিএম দেয় বা 600 আরপিএম দেয় ইত্যাদি, ঠিক আছে। তো এটা হলো আর কি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বললাম যে এইভাবে করে আমাদের আসলে করতে হবে, ঠিক আছে। এখানে এটসেট্রা দিয়ে রাখলাম যে এরকম আমরা করতে পারি, ম্যাথমেটিক্স হলো ছোট ছোট থাকতে পারে। তো এখন ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড নাম্বার অফ স্টেপস ফর ওয়ান রেভলিউশন। এই ধরনের ব্রাশলেস মোটরগুলোর এক স্টেপ অথবা হাফ রেভলিউশন, ওয়ান অর এ হাফ রেভলিউশন। এখানে ওয়ান রেভলিউশনও বলা যায়, ফর এ ফুল রেভলিউশন অর এ হাফ রেভলিউশন, ঠিক আছে। দ্য ফুল অর হাফ রেভলিউশন, বা এটা মানে এটা টেকনিক আছে একটা প্রশ্নের, যে আমরা এক পাক যদি ঘোরাতে চাই কতগুলো স্টেপ দিতে হবে আসলে। আর একটা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার থাকে, ঠিক আছে, তোমার সুইচিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সুইচিং ফ্রিকোয়েন্সিটা আমাদের একটু বুঝতে হবে যে কত সুইচিং ফ্রিকোয়েন্সি হলে আমাদের ব্রাশলেস ডিসি মোটরটা কিভাবে কম বেশি ইত্যাদি হবে, ঠিক আছে। আর একটা ছিল যে স্পিড কম বেশি কিভাবে করা যায়, সেটা আমরা দেখিয়েছি, টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে করা যায়। আর ক্লক এবং কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনটা সিকোয়েন্সের মাধ্যমে চেঞ্জ করা যায়, ঠিক আছে। এবং এখানে ক্লক এবং কাউন্টার ক্লকটাকে আমরা এখানে স্পিড রিভার্সাল বলে থাকি, হ্যাঁ, যে চেঞ্জ ইন দা ডিরেকশন অফ রোটেশন। এই জিনিসটা কিন্তু স্পেশাল মেশিনের আরেকটা প্রপার্টি, যে ডিরেকশন অফ রোটেশনের যে চেঞ্জ সেগুলো আমরা যেন করতে পারি টাইমিং ডায়াগ্রাম চেঞ্জের মাধ্যমে, তাহলে আমাদের এখানে এইগুলো হয়ে গেল। আর মাইক্রো স্টেপিং বা স্টেপার মোটরে একই রকম প্রবলেম, যে আমাদেরকে নির্দিষ্ট একটা স্টেপ অ্যাচিভ করতে হবে, সেটা হোক 6 ডিগ্রি, 7.5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, যাই হোক এটসেট্রা। আমি জাস্ট এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখলাম যে একই রকম প্রবলেমই থাকবে মাইক্রো স্টেপিং এবং সাধারণ স্টেপার মোটরের ক্ষেত্রে। তো আমরা জানি যে যখন স্টেপ অ্যাঙ্গেলটা বেশি থাকে, ঠিক আছে, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এসবের জন্য লাগলে হলো ফুল মানে স্টেপার মোটর ইউজ করলেই হয়, ফুল স্টেপ বা হাফ স্টেপ স্টেপার মোটর, ঠিক আছে।
তো এখানে জিনিসগুলো একটু ভাবে থাকতে হবে যে ফুল অথবা হাফ স্টেপিং, ঠিক আছে, যেন স্টেপার মোটরগুলো আমরা ডিজাইন করতে পারি। তো এটা একটু আমি দেখাই নিচ্ছি যে যদি মাইক্রো স্টেপিং হয়ে থাকে, মাইক্রো স্টেপিং এর কনসেপ্ট হচ্ছে একরকম আর অন্যান্য মোটরের কনসেপ্ট হচ্ছে একরকম। তো প্রথম কথা হলো যে যদি সাধারণ মোটর হয়ে থাকে, যেমন এক্সাম্পল ওয়ানে যদি আমি বসাই হলো আচ্ছা, তাহলে এখানে আমরা করলাম হলো যে আমরা যদি মাইক্রো স্টেপিং স্টেপার মোটর বদলে সরাসরি সাধারণ স্টেপার মোটর ডিজাইন করতে চাই, ঠিক আছে, তো ডিজাইন এ ফুল স্টেপ, ঠিক আছে, অবলিক হাফ স্টেপ স্টেপার মোটর, হাফ স্টেপ স্টেপার মোটর which has the step angle of কত কথা 60 ডিগ্রি অথবা 45 ডিগ্রি অথবা মানে 30 ডিগ্রি এটসেট্রা, ঠিক আছে, মানে এটা এইরকম যদি অ্যাঙ্গেল হয় তাহলে আমরা সরাসরি একটা সাধারণ স্টেপার মোটর দিয়ে এটা ডিজাইনটা করে নিতে পারবো, ঠিক আছে। 60 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি এটসেট্রা এগুলো হচ্ছে সাধারণ একটা স্টেপার মোটর দিয়ে করা যাবে। তো ডিজাইনে ফুল স্টেপ অবলিক হাফ স্টেপ স্টেপার মোটর, তো এটা করা যাবে। এবং মাইক্রো স্টেপিং স্টেপার মোটরের জন্য আমরা একটু এটা আলাদা করে দিচ্ছি যে এখানে নিয়ে গেলাম মাইক্রো স্টেপিং স্টেপার মোটরটা, যে শুধু স্টেপার মোটরের ক্ষেত্রে ফুল স্টেপ অথবা হাফ স্টেপটা আমরা ইউজ করব, ঠিক আছে। আর মাইক্রো স্টেপিং স্টেপার মোটরের জন্য আমরা এই ধরনের একটু ভেরিয়েশন পাবো। আর যদি হাইব্রিড স্টেপার মোটর হয় সেখানে আমরা আরো কম স্টেপ অ্যাঙ্গেল পাবো। যেমন ডিজাইনে এটা কিন্তু মানে হাইব্রিড মোটরও কিন্তু ফুল স্টেপ অথবা হাফ স্টেপ হতে পারে, মাইক্রো স্টেপিং হতে পারে। তো আমি এখানে এটা বসে দিলাম ফুল স্টেপ হাফ স্টেপ হাফ স্টেপার মোটর দ্যাট হ্যাজ স্টেপ অ্যাঙ্গেল অফ 1.8 ডিগ্রি অথবা, ঠিক আছে, এখানে যদি আমরা কিছু আদার কোনো ভ্যালু বসাই, ঠিক আছে, যেমন 1.8 ডিগ্রি হতে পারে, 0.9 ডিগ্রি হতে পারে, এরপরে হচ্ছে 1.5 ডিগ্রি হতে পারে, এরপর 3 ডিগ্রি হতে পারে, এটসেট্রা, ঠিক আছে। মানে আমি জাস্ট কিছু উদাহরণস্বরূপ বললাম যে আমরা বিভিন্ন রকম স্টেপ অ্যাঙ্গেল যেন পাই। হাইব্রিড স্টেপার মোটরের ক্ষেত্রে কিছু উদাহরণ আমরা দিলাম, ডিজাইন হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে। তো এখানে এই ধরনের জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, স্টেপার মাইক্রো স্টেপিং হাইব্রিডের জন্য এরকম হতে পারে। এবং এই জিনিসগুলো আবার রিলাক্টেন্স মোটরের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, ঠিক আছে। স্টেপার মোটরের ক্ষেত্রে হতে পারে, আবার কি হতে পারে, রিলাক্টেন্স মোটরের ক্ষেত্রেও হতে পারে। স্টেপার মোটর অবলিক আমি যদি রিলাক্টেন্স মোটর বলে, ঠিক আছে, এরকম মানে একটা উদাহরণস্বরূপ বলতে স্টেপারের মধ্যে মাইক্রো স্টেপিং হাইব্রিড থাকতে পারে, রিলাক্টেন্সের মধ্যেও সিনক্রোনাস বা সুইচ রিলাক্টেন্স থাকতে পারে। তো ইত্যাদি যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের সিমিলার প্রবলেমগুলোর ব্যাপারে একটু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, যেন আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করতে পারি। আর সিরিজ ইউনিভার্সাল মোটরের ব্যাপারে কেবলই বললাম যে চ্যাপ্টারে। হ্যাঁ বলো স্যার। হাইব্রিড স্টেপার মোটর আর মাইক্রো স্টেপিং স্টেপার মোটরে স্যার এখানে যদি আমাদের টাইমিং ডায়াগ্রাম আর ওই যে স্যার আমি যদি ড্রাইভার সার্কিটের কথা বলা থাকে স্যার ওটা কিভাবে দেব? মানে হাইব্রিড স্টেপার মোটরের ড্রাইভার সার্কিট হচ্ছে ফুল স্টেপিং ড্রাইভার, মানে ফুল যেরকম মানে হাফ ব্রিজ এবং ফুল ব্রিজ বা ইউনিপোলার এবং বাইপোলার ড্রাইভারটা আমরা পড়েছি। তো বাইপোলার ড্রাইভার সার্কিট দুটো লাগবে হাইব্রিড স্টেপার মোটরে, যেভাবে আমরা ক্লাসে দেখিয়েছি। ওই যে যখন ক্লাসের সময় তোমাদের ড্রাইভার সার্কিট সহকারে যখন এক্সপ্লেন করেছি তখন লক্ষ্য করে দেখতে পাবো যে হাইব্রিডে আমাদের লাগে হলো 8টা ট্রানজিস্টর লাগে, চারটা করে 2টা কয়েল সেটের জন্য 8টা ট্রানজিস্টর লাগে, ঠিক আছে। আর মাইক্রো স্টেপিং এর জন্য ড্রাইভারটা একটা ব্রিজ একটা ড্রাইভার হলেই হয়ে যায়, অথবা বাইপোলার ড্রাইভার হলেই হয়। এবং খালি পার্থক্যটা হচ্ছে ওখানে আমরা মাইক্রো স্টেপিং এটা অ্যাপ্লাই করব। মাইক্রো স্টেপিং মানে হচ্ছে যে আমরা পার্শিয়ালি এনার্জাইজ করবো কয়েলগুলোকে, এটাই হচ্ছে পার্থক্য। পার্শিয়ালি এনার্জাইজ করা এবং ফুল এনার্জাইজ করা, এটাই হলো পার্থক্য। কিন্তু ড্রাইভারের মধ্যে কিন্তু অত ভেরিয়েশন নেই। ড্রাইভারের মধ্যে ইউনিপোলার আছে, বাইপোলার ড্রাইভার সার্কিট, এর বাইরে আর কোনো ড্রাইভার সার্কিট আমাদের আপাতত এলিমেন্টারি লেভেলে।
তো যত ডিজাইন হয় ইউনিপোলার অ্যাপ্লাই করবো নাহলে বাইপোলার অ্যাপ্লাই করবো। যেমন সিনক্রোনাস রিলাক্টেন্সের ক্ষেত্রে ইউনিপোলার, ব্রাশলেসের ক্ষেত্রে ইউনিপোলার, আবার স্টেপারের ক্ষেত্রে কোনো কোনো সময় বাইপোলার, কোনো কোনো সময় ইউনিপোলার। এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার ওয়্যারিং কানেকশনের উপরে। হ্যাঁ, যদি 5 ওয়্যার থাকে, 5 ওয়্যার হলে আমাদের ইউনিপোলার কনফিগারেশন করলে চলবে, 5 ওয়্যার, 6 ওয়্যার, 8 ওয়্যার। কিন্তু যদি 4 ওয়্যার থাকে তাহলে 4 ওয়্যার হলে অবশ্যই বাইপোলার হতে হবে। আবার যদি 8 ওয়্যার হয়, 8 ওয়্যারকে ইউনিপোলার ইউজ করা যায়, বাইপোলার ইউজ করা যায়। এই যে অপশনগুলো যেটা আমরা আলোচনা করেছিলাম। তো ভেরিয়েশন তোমার মূলত দুটো, একটা হচ্ছে ইউনিপোলার ড্রাইভার, একটা বাইপোলার ড্রাইভার। এ দিয়েই মাইক্রো স্টেপও চলবে, এই দিয়ে হাইব্রিডও চলবে, স্টেপার মোটরও চলবে, রিল্যাক্টেন্স মোটরও চলবে। ঠিক আছে, বেসিক ড্রাইভারের প্যাটার্নটা ওই দুইটাই, একটা হচ্ছে ইউনিপোলার, একটা বাইপোলার। শুধুমাত্র হলো টাইমিং ডায়াগ্রামের মধ্যে ভেরিয়েশন আছে। ঠিক আছে, টাইমিং ডায়াগ্রামটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমরা এখান থেকে যে কোনো রকম স্টেপ অ্যাঙ্গেল তৈরি করতে পারবো। স্যার আরেকটা জিনিস ছিল স্যার, হাইব্রিড স্টেপার মোটরে আমরা যে নাম্বার অফ টিপটা বা স্লটটা বের করি সেটা কি রোটর আর স্টার জন্য সেমই হবে না? রোটরে আমি বলেছিলাম যে হাইব্রিডের জন্য 50 অথবা 30 টিপের বাইরে তো কনভেনশনালি পাওয়া যায় না। তোমরা হয় 30 টিপ, ঠিক আছে, অবলিক 50 টিপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, হলে এর মধ্যেই হবে। আমি যদি কম্বিনেশন দিতে এর মধ্যেই তো দিব, 30 বা 50 টিপের বাইরে দিব না, কারণ ওইটা তো মার্কেটে অ্যাভেলেবল নাই, এই জন্য দিব। আর এখানে যতগুলো তোমাদের এক্সাম্পল দিয়েছি সবগুলো হলো বাস্তবসম্মত এক্সাম্পল। এগুলো মানে বিভিন্ন প্রিন্টার, স্ক্যানারে এবং এই ধরনের মেশিনারিতে এই অ্যাঙ্গেল গুলো অ্যাচিভ করা হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি এই ধরনের করা হয় দেখেই তোমাকে এই ভ্যালু গুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, হাইব্রিডের জন্য 1.8, 0.9, 1.5 এবং 3 ডিগ্রি এগুলো অ্যাচিভ করা যায়। আর এর বাইরে যদি সূক্ষ্ম অ্যাঙ্গেল থাকে 6 ডিগ্রি, 7.5 ডিগ্রি, এসবের জন্য মাইক্রো স্টেপিং। আরো বড় ডিগ্রির জন্য স্টেপার মোটর। আর মাইক্রো এবং স্টেপার মোটর মাঝামাঝি হচ্ছে রিল্যাক্টেন্স মোটর। রিল্যাক্টেন্স মোটরে 10 ডিগ্রি, 15 ডিগ্রি এরকম ভেরিয়েশন পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছো দাদা? এই আর কি। তো এই হলো আমাদের ব্যাপার, যে মোটামুটি ভাবে আমরা যদি এগুলো ভ্যালুগুলো বসাই দিই, আমি রিল্যাক্টেন্স স্টেপ সবই বসাই দিলাম, জাস্ট একটা এক্সাম্পল থাকে গেল। এই ধরনের ভেরিয়েশন যেটা আমরা পাই, বুঝতে গেল। স্যার আরেকটা কোশ্চেন স্যার। বলো। স্যার ক্রস সেকশন স্যার এখানে স্যার আর কি কোনটা আর কি স্যার দেখাবো মোটরের? ক্রস সেকশন মানে তুমি যে ব্যাখ্যা করতেছো যে আমার মোটরটা ঘুরবে, তো দুটা তিনটে স্টেপ দেখাবো না? ক্রস সেকশন না তাহলে আমি বুঝবো কি করে মোটরটা ঘুরতেছে? রোটরের পজিশনটা একটু দেখাবো না? মনে করো স্টেপার মোটর ঘুরতেছে ক্লকওয়াইজ, দুইটা বা তিনটা স্টেপ তোমাকে ঘোরাটা দেখাতে হবে। সেটার জন্য রোটরটা তোমাকে কি করতে হবে? রোটরটা ঘুরায় দেখাতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যালো? না স্যার, আমি বলতেছিলাম স্যার মাইক্রো স্টেপিং এর ক্ষেত্রে তো স্যার আমাদের ওই যে স্যার আমরা যে স্টেপ গুলা ভাগ করি স্যার ওটা দেখালেই তো হবে। আর হাইব্রিড স্টেপার মোটরের ক্ষেত্রে তো স্যার টিপ দিয়ে স্যার ওইভাবে তো স্যার দেখানো সম্ভব না। জাস্ট উইন্ডিং ডায়াগ্রাম আর টাইমিং ডায়াগ্রামটা স্যার ঠিকই বলছো, তুমি তো পুরা রোটেশনটা দেখাবো না, ওই যে একটা টিপে মানে একটা স্লট থেকে যে মুভ করতেছে ওইটাই দেখাই দিবা। মানে ওই যে আমি যে ক্লাসের যে অংশটুকু ব্যাখ্যা করছি আলাদা ভাবে, যে একটা অ্যাঙ্গেল টেনে পিচ হিসাব করবো 7.5 ডিগ্রি, 7.2 ডিগ্রি। এই পিচের মধ্যে একটা ফুল টিপ একটা স্লট থাকবে, সেটা কোয়ার্টার অংশ পাস হচ্ছে, ওই অংশটুকু তুমি দেখালে তো হয়ে যাবে। পুরোটা আঁকানো তো ডিফিকাল্ট, তুমি তো বুঝতে পারবে। হাইব্রিডের কনস্ট্রাকশন আঁকাতে বহুত সময় লেগে যাবে, ওটা দরকার নেই। বুঝতে পারছি স্যার, অ্যাঙ্গেলটা আর কি জাস্ট দেখাই দিব আর কি। এটা দেখাবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা অ্যাঙ্গেলের মধ্যে কি দেবে, একটা টুথ একটা স্লট থাকবে 7.2 ডিগ্রি, সেখান থেকে তুমি একটা টুথ অথবা একটা স্লটে 1.8 ডিগ্রি, সরি 3.6 ডিগ্রি, আর হাফ টিথ বা হাফ স্লটে 1.8 ডিগ্রি হয়ে গেল। এই ক্যালকুলেশনটা তুমি দেখাই দিবা, মিটে গেল। আর ক্রস সেকশনটা শুধুমাত্র হাইব্রিড বাদে বাকিগুলো দেখাবে, আর অন্যগুলো দেখাতে সময় লাগবে, সবচেয়ে বেশি সময় লাগবে হাইব্রিড আঁকতে। ওই জন্য আমি তো নিজেও আঁকাইনি, ওটা আমি ইউটিউবের একটা ভিডিওর থেকে ছবি স্ন্যাপশট দিয়ে তোমাদের ক্লাস নিয়েছি, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তো এই হলো আমরা প্রিপারেশনটা নিব। শুধু তাই না, তোমাদের যদি ডিজাইন রিলেটেড বা ম্যাথমেটিক্স এর কোনো প্রবলেম থাকে, তোমরা চাইলে কয়েকজন মিলে একটা ক্লাস ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। ধরো 10-15 জনের একই রকম সমস্যা দেখা দিল ডিজাইন রিলেটেড, তোমরা মিলে ইচ্ছা করলে অবশ্যই একটা ক্লাস কল করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে কিছু কমন কোশ্চেন আছে যেগুলো প্রতি বছর আমরা সাধারণত একটু প্র্যাকটিস করি। যেমন তোমার টুটুতে একটা মেশিন পড়ছিলা, সেটা হচ্ছে ডিসি মেশিনের মধ্যে 4 রকম ছিল, সিরিজ, শান্ট, কম্পাউন্ড ইত্যাদি ছিল।
তার মধ্যে সিরিজ ডিসি মেশিন যেটা সেটাই হলো ইউনিভার্সাল মেশিন। এটা যেন আলাদা করে পড়ার কিছুই নাই। ইউনিভার্সাল নাম করার কারণ হচ্ছে এই মোটরটা এসি এবং ডিসি দুটো দিয়ে চলতে পারে, এবং এসি বা ডিসি অ্যাপ্লাই করলে তার রোটেশন বা রেভলিউশনটা একই দিকেই হয়, ঠিক আছে। এই জন্য ইউনিভার্সাল মোটরকে ইউনিভার্সাল মোটর বলা হয়, ঠিক আছে। আর ডিরেকশন অফ রোটেশনটা এসি এবং ডিসি পাওয়ারের জন্য কেমন থাকে? অ্যান্সার হচ্ছে যে ডিরেকশন অফ রোটেশনটা ইউনিভার্সাল মোটরের জন্য এসি এবং ডিসিতে একই রকমই হয়ে থাকে, এবং একই মোটরে এসিও অ্যাপ্লাই করা যায় অথবা ডিসিও অ্যাপ্লাই করা যায়, সেম ভোল্টেজ হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এবং 50 বা 60 হার্জেও এটার কোনো ম্যাটার করে না, যে অপারেশনের খুব বেশি একটা ভেরিয়েশন আসে না। এই সমস্ত সুবিধার কারণে এটাকে ইউনিভার্সাল মোটর বলা হয়। আর ইউনিভার্সাল মোটরের ডিরেকশন অফ রোটেশনটা রিভার্স করা যায় কিভাবে? রিভার্স করার জন্য আনসার হচ্ছে যে ফিল্ড এবং আর্মেচার উভয় জায়গায় আমরা যদি কারেন্টটা রিভার্স করে দিই তাহলেই আমাদের ইউনিভার্সাল মোটরটা রিভার্স ডিরেকশনে ঘোরা সম্ভব। তো যাই হোক, তো এটা তোমরা অলরেডি জানো। আর পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরটা আমরা ক্লাসে আলোচনা করেছি, যে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের মধ্যে ছিল যে আর্মেচার রিঅ্যাকশন হলে কি হয়, এরপর লেনজেস ল অ্যাপ্লাই হলে সেটার অবস্থা কিরকম হবে, আর ডিম্যাগনেটাইজেশনটা কিভাবে হয় এই পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটরের মধ্যে, আর ব্যাক ইএমএফ এটা কিভাবে কাজ করে, এই কয়েকটা জিনিস জাস্ট আমরা একটু ক্লাসে আলোচনা করেছিলাম, সেগুলো একটু দেখে রাখবে। এটা তো শর্ট কোশ্চেনের জন্য, হ্যাঁ। এবং ট্রু ফলস জাতীয় কোশ্চেনের আনসারই তোমরা এখান থেকে পাবা। এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে ট্রু ফলস এর সেটের আনসার গুলো এখান থেকে তোমরা পাবা, ঠিক আছে। এখানে কিন্তু অত ডিটেল কিছু থাকবে না। আর এখানে তেমন কিছুই নাই। ইলেকট্রোস্ট্যাটিক মোটর আছে, হিস্টেরিসিস মোটর আছে, রিপালশন মোটর আছে, সিনক্রোনাস এবং কন্ট্রোল ট্রান্সফরমার, পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর, সেগুলো তো সবগুলো ক্লাসে কিছু কিছু করে দেখানো হয়েছে যে কিভাবে মোটরগুলো চলে। এগুলো ইলেকট্রোস্ট্যাটিক মোটরের ক্ষেত্রে পরবর্তীতে আমরা আরো দেখিয়েছি। যেমন রিপালশন মোটরের ক্ষেত্রে আমরা কি দেখিয়েছি, যে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন কিভাবে অ্যাচিভ হচ্ছে সেটা আমরা দেখিয়েছি, ঠিক আছে। তো এখানে আরেক ধরনের মোটর ছিল, সেটা হচ্ছে যে ক্লক এবং কাউন্টার ক্লকওয়াইজ স্টপ এবং আইডিয়াল পজিশন গুলো কিভাবে অ্যাচিভ হয় সেগুলো আমরা দেখিয়েছি। এরপর ছিল যে রিপালশন মোটরের কনস্ট্রাকশন অফ প্রিন্সিপল, আর একটা ছিল টর্ক কিরকম জেনারেট হয়, যে শো দ্য জেনারেটেড টর্ক অফ দ্য রিপালশন মোটর ফর ক্লকওয়াইজ এন্ড কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন, ঠিক আছে। টর্কের জন্য আমাদের ব্রাশ পজিশন কিভাবে ভ্যারি হলে টর্কটা কিভাবে ভ্যারি হয়, হ্যাঁ। Show the generated torque of the repulsion motor for clockwise and counterclockwise rotation of brush axis, ঠিক আছে। আমরা ওখানে যে ব্রাশ অ্যাক্সিসটা ছিল, ব্রাশ অ্যাক্সিসটা যদি ক্লকওয়াইজ বা কাউন্টারক্লকওয়াইজ রোটেশন করা হয় তাহলে কিভাবে পজিটিভ বা নেগেটিভ টর্ক তৈরি হয় এবং রিপালশন মোটর তার ফলে কিভাবে ঘোরে সেটা জাস্ট একটু এক্সপ্লেইন করতে হবে। আর কম্পেয়ার দ্য রিপালশন মোটর দ্য আদার মোটর, সেটাও ক্লাসে আলোচনা হয়েছে। কম্পারিজনটা তো তোমরা বুঝতেই পারছো, এটা ট্রু ফলস টাইপের ক্ষেত্রে বেশি আসে, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। আর লিনিয়ার মোটর বা রোটেশনাল মোটরের মধ্যে ছিল হলো ইলেকট্রোস্ট্যাটিক মোটর। ইলেকট্রোস্ট্যাটিক মোটর লিনিয়ার হতে পারে, যেটা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে যাবে সিলিন্ডার বা পিস্টনের মতো করে, সেটা এটা হতে পারে, অথবা রোটেশনাল টাইপের হতে পারে, সেটা আমরা দেখেছি। তো এখানে কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপল এবং অ্যাপ্লিকেশন, কুলম্বস ল কিভাবে এখানে অ্যাপ্লাই হয় ইত্যাদি, ঠিক আছে। তো এখানে কিভাবে লিনিয়ার ইলেকট্রিসিটি মোটরটা লেফট বা রাইট হ্যান্ড সাইডে মুভ করতে পারে সেটা দেখাবো। আর কম্পেয়ার ইলেকট্রিসিটি মোটর উইথ আদার মোটর একটা কম্পারিজন দেখাতে পারো। এবং এখানে আমি কুলম্বস পোস্ট লিখে রাখলাম, বা কারণ কুলম্বস ল বা ফোর্স, ঠিক আছে। এটা একটু দিয়ে এক্সপ্লেন করতে হবে, এটা তোমরা জানো সবাই। আর ইলেকট্রিসিটি ছাড়া আদার মোটর পার্থক্যটা আমরা বলেছি ক্লাসে। ফুয়েল সেলের মধ্যে ছিল কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপল, অ্যাপ্লিকেশন, এগুলো ছিল। আর কম্পেয়ার ফুয়েল সেল উইথ ব্যাটারি, হ্যাঁ, কম্পেয়ার দ্য ফুয়েল সেল উইথ ব্যাটারি, তো এরকম ছিল কিছু। আর সিনক্রোস এবং রিজার্ভারের মধ্যে বেসিক আলোচনা তো হয়েছে। তো তিন রকম ছিল, একটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপল, অ্যাপ্লিকেশন অফ সিনক্রো অর সেল সেল, কন্ট্রোল ট্রান্সফরমার এন্ড রিজার্ভার, এদের মধ্যে আমরা ডিসকাস করেছিলাম। আর কম্পেয়ার দ্য সিনক্রোস উইথ রিজার্ভার, সিনক্রোস কম্পারিজনটা কি হবে। আর একটা ছিল হাউ টু মেজার অ্যাঙ্গুলার পজিশন ইউজিং এ সিনক্রো অবলিক রিজার্ভার ম্যাথমেটিক্যালি, মানে হচ্ছে যে ম্যাথমেটিক্যালি তুমি দেখাবা খালি ভোল্টেজের ফেজ গুলো দেখাবা, যেভাবে আমরা ক্লাসে দেখিয়েছি সেভাবে। তো সিনক্রো অথবা রিজার্ভার ইউজ করে কিভাবে অ্যাঙ্গুলার পজিশন মেজার করা যায়, এটা হচ্ছে সেই কোশ্চেনটা। আর বিশেষ করে তিনটা টপিকের দিকে আমি ফোকাস দিতে বলেছিলাম। তার মধ্যে দুটো টপিকের মধ্যে একটা হচ্ছে যে আমরা যদি ট্রান্সমিটারে একটা সিনক্রো বসাই আর রিজলভারে যদি
রিসিভার বসাই, তাহলে কিভাবে আমরা স্কটটি কানেকশনের মাধ্যমে আমরা সেখান থেকে অ্যাঙ্গুলার পজিশনটা মেজার করতে পারি। এটা আমরা ক্লাসে দেখিয়েছি, এটা একটু দেখবা যে সিনক্রো যদি ট্রান্সমিটার এবং রিসলভার যদি রিসিভার হিসেবে থাকে, তাহলে কিভাবে দুটো একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার এবং একটা ট্রান্সফরমার 86.6% ট্যাপ স্কটটি কানেকশনের মাধ্যমে আমরা পেতে পারি। আরেকটা ছিল যে কিভাবে অ্যাঙ্গুলার পজিশনটা প্রিসাইজলি ডিটেক্ট করা যায়, হাউ টু প্রিসাইজলি মেজার angular position বা how to measure angular position precisely using synchronous with control transformer, এটা একটা কোশ্চেন। আর এখানে একটা সার্ভো মোটর এবং একটা সিনক্রো লাগে এবং কন্ট্রোল ট্রান্সফরমার সাথে এই পারপাস ইউজ করা হয়, একটা অ্যাম্পলিফায়ার লাগানো হয় কন্ট্রোল ট্রান্সফরমার সাথে। এছাড়া ফ্লাই হুইল নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আর থার্মোইলেকট্রিক জেনারেটরটা এটা আসলে মানে আমাদের বাড়তি একটা টপিক। থার্মোইলেকট্রিক জেনারেটর গুলো আমি ইন্টারমিডিয়েটে পড়েছি, সিবেক ইফেক্ট, ফিল্টার ইফেক্ট, থমসন ইফেক্ট, এবং দুইটা ডিসিমিলার ম্যাটেরিয়ালের দুই পাশে, এক পাশে হট জাংশন এক পাশে কোল্ড জাংশন দিলে তার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হয়। এটা জাস্ট একটা থিওরিটিক্যালি একটা কনসেপ্ট এবং এটার কোনো ফিজিক্যাল ইউজ আমরা খুব একটা পাই না, এই জন্য আমরা থার্মোইলেকট্রিক জেনারেটরটা ওইভাবে স্টাডি করি নাই। তো এটা হচ্ছে আমরা জাস্ট একটা জানলাম যে এটা হলো দুই ধরনের ম্যাটেরিয়ালকে যদি আমরা মার্চ করে দিই, দিয়ে এক পাশে গরম এবং এক পাশে ঠান্ডা এটা অ্যাপ্লাই করি, তার মধ্যে একটা ইলেকট্রিসিটি ফ্লো হয়, এই হচ্ছে কনসেপ্ট। আর ফ্লাইহুইল সম্পর্কে তো কিছু আলোচনা হলো আমাদের। আর ভেক্টর কন্ট্রোলটা ওরকম কিছু না, এটা জাস্ট কন্ট্রোল ট্রান্সফরমার যেটা আমরা পড়েছি সেখানে, সেটা এই টপিক গুলো একটু বিচ্ছিন্ন ভাবে এরা দিয়েছে, এটা সিলেবাস থেকে নিয়ে আসা। আর লিনিয়ার মোটর গুলো হচ্ছে লিনিয়ার ইলেকট্রোস্ট্যাটিক মোটর, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যে লিনিয়ার মোটর সম্পর্কে জানতে চাইলে আমরা লিনিয়ার ইলেকট্রোস্ট্যাটিক মোটর এক্সপ্লেন করতে পারি। আর ট্র্যাকশনের কনসেপ্ট হচ্ছে যে আমরা যে রিপালশন মোটর গুলো পড়েছি, এই রিপালশন মোটর গুলোকে আসলে ট্র্যাকশন মোটর বলা হয়ে থাকে। এই ট্র্যাকশনটা যদি আলাদাভাবে লিখেছে সিলেবাসের মধ্যে, শুধু ট্র্যাকশন বলে কিছু পাওয়া যায় না, বা ট্র্যাকশন মোটর পাওয়া যায়। এই ট্র্যাকশন মোটর গুলো হচ্ছে ওই আমরা যে রিপালশন মোটর গুলো পড়েছি সেগুলো। আর দুটো ডিজাইন ছিল, একটা হচ্ছে ফটোভোল্টাইক সিস্টেম, এটার একটা সেট, একটা হচ্ছে উইন্ড টারবাইন। তোমরা অলরেডি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছো। স্ট্যান্ড অ্যালোন এবং গ্রিন ইন্টারফেস সিস্টেম, ফটোভোল্টাইক সিস্টেম কিভাবে হয়। স্ট্যান্ড অ্যালোনের জন্য আমাদের ছিল হলো ডিসি সিস্টেম, এটার জন্য কিন্তু আমরা ডিসি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল সিস্টেমও আমরা পড়েছি। আবার এসি ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য বলেছি যে আমরা ইনভার্টার ইউজ করতে পারি। উইন্ড টারবাইন জেনারেটর যে ইনভার্টারটা পড়ছি সেটা দিয়ে। আর উইন্ড টারবাইন জেনারেটরের মধ্যে ছিল কি, জেনারেটর ছিল আর ছিল এসি ডিসি এসি কনভার্সন, অর্থাৎ কনভার্টারের কনভার্সন গুলো আমরা পড়েছি, ক্যালকুলেশন গুলো দেখেছি। উইন্ড টারবাইন জেনারেটরের ডিজাইনটা আমরা পারবো, আর সোলার ভিত্তিক বা ফটোভোল্টাইক সিস্টেমের ডিজাইন গুলো আমরা পারবো। তো ফার্স্ট টু লাস্ট এই ছিল আমাদের সিলেবাস। তো মোটামুটি সব সিলেবাস আমাদের কভার হয়ে গেছে। এখন জাস্ট আমাদের ফাইনাল প্রিপারেশনের জন্য এই টপিক গুলো একটু মাথায় নিয়ে প্রিপারেশন নিলে ইজি হয়ে যাবে। তো এছাড়াও তোমরা কখনো যদি মনে হয় যে কোনো থিওরিটিক্যালি অথবা ম্যাথমেটিক্যালি বা ডিজাইন রিলেটেড যে কোনো একটা প্রবলেম মনে হয় তোমাদের কাছে যে এটা ডিসকাস করা দরকার, তাহলে তোমরা কয়েকজন গ্রুপ করে, ইভেন একাধিক সেকশনের স্টুডেন্টরা গ্রুপ করেও একটা ক্লাস কল করতে পারো, অথবা তোমরা হচ্ছে যে যোগাযোগ করতে পারো, তাহলে সেই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করতে পারি। তো ফাইনাল পরীক্ষায় আশা করি সবাই খুব ভালো করবা, যেন এ প্লাস সবারই থাকে, সেভাবে প্রিপারেশন নিবে। এবং এটা সবার পক্ষে সম্ভব। ম্যাথমেটিক্স এর জিনিসই বেশি, হিসাব নিকাশের ব্যাপারেই বেশি, মুখস্থ বিদ্যা বলতে গেলে তেমন কিছু নাই। আসলে কোর্সটা মুখস্থ করে ফেলতে সুবিধা হয় না, মুখস্থ করলে গুলিয়ে যায় সবকিছু। হ্যাঁ, এটা বুঝতে হবে কোর্সটা, আর কিছু না। ডিজাইন গুলো বুঝতে হবে, ম্যাথমেটিক্সের হিসাব গুলো বুঝতে হবে, ফুল ওয়েভ হাফ ওয়েভ এগুলো বুঝতে হবে, তাহলেই স্টেপ হাফ স্টেপ ইউনিপোলার বাইপোলার এগুলো বুঝলেই দেখবো যে এটা থেকে যে কোনো ডিজাইনই করা যায়, খুবই ইজি আর কি। তো আমি এই টপিকটা সবার মধ্যে শেয়ার করে দেবো আশা করি। তো তোমাদের মতে আর কোনো টপিক কি মিসিং হলো আমাদের? আমি তো সিলেবাস থেকে ইলেবোরেট ভাবে তুলেছি, ক্লাসে যা যা পড়ানো হয়েছে মোটামুটি আমার হিসাবে এগুলো যা যা ছিল ক্লাসে সবগুলোই তোলা হয়েছে। হ্যাঁ, ক্লাসের কোনো টপিক মনে হয় বাদ নাই, তোমাদের সবগুলো এর মধ্যে চলে এসেছে। তোমাদের কাছে কোনো টপিক মনে হচ্ছে যে ক্লাসে পড়ানো হয়েছে কিন্তু এখানে নাই, এরকম আছে? না ঠিক আছে, তো তোমরা তাহলে একটা অ্যাটেন্ডেন্স একটা নিয়ে আমাকে দাও। 16 জন দেখতে পাচ্ছি। সিআর কি আছো নাকি ক্লাসে? জি স্যার নিয়েছি স্যার। আচ্ছা, তাহলে দিও আমাকে 16 জনের অ্যাটেন্ডেন্সটা। আর তাহলে আশা করি সবাই তোমরা অনেক ভালো করবা, ফাইনাল পরীক্ষা এবার প্রিপারেশন রাখো। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে পরীক্ষা রিলেটেড বা প্রিপারেশন রিলেটেড বলতে পারো, এখনো 2-3 মিনিট সময় হাতে আছে এই ক্লাসে। স্যার কুইজের মার্কস গুলো কি
হ্যাঁ দিয়ে দিব ওইটা আমি মাঝখানে তোমার তো জানাইনি, আমার একটু করোনা সিমটম দেখা দিয়েছিল, তো আমি বহুদিন ধরে অসুস্থ এখনো আছি, উইক আছে। আমি সুস্থ হয়ে গেলে ইনশাআল্লাহ তোমাদের ওই মাসগুলো দিয়ে দেবো, এটা সময় দাও, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর তৃতীয় কুইজটা তো মোটামুটি যে কটা চোখে পড়লো ভালোই হয়েছে, লাস্টের ইয়েটা তোমাদের। হ্যাঁ, যাদের একটু খারাপ হয়েছে ফার্স্টেরটা অথবা সেকেন্ডটা একটু খারাপ হয়েছে, কিন্তু তৃতীয়টা বোধহয় সবারই মোটামুটি ভালো হয়েছে। স্যার আমাদের কোশ্চেন প্যাটার্ন কি ঠিক হয়েছে, যে কিরকম কোশ্চেন হবে? কোশ্চেন প্যাটার্ন তো ঠিক হলো না, আমাদের তো বলছিল 7টা থেকে 5টা দিবে, এখন তো শোনা যাচ্ছে যে পরীক্ষা কয় মার্চের হবে, কবে থেকে কি হবে না হবে আমরা তো এরকম কিছু জানি না এখন। হ্যাঁ, তো ইভেন কত তারিখে হবে, কারণ আমাদের যদি কোশ্চেনের ইনস্ট্রাকশন না দেয় আমি তো কোশ্চেন এখনো করতে পারবো না। মানে কত মার্চের যে ফাইনাল কোশ্চেনটা অ্যাকচুয়ালি হবে, কবে থেকে হবে, এই জিনিসগুলো আমরা এখনো ক্লিয়ার না। ঠিক আছে, আমাদের ভিসি স্যার যেভাবে ইনস্ট্রাকশন দিবেন আমরা সেভাবেই করব। তো আমরা এখন অপেক্ষা আছি স্যারদের ইনস্ট্রাকশনের। এই মানে এখন আপাতত আমরা জাস্ট মানে হায়ার অথরিটির নির্দেশনার অপেক্ষমান আর কি। তো যদি সেই অনুযায়ী কোনো ভেরিয়েশন আসে তোমাদেরকে নিয়ে আবারও বলবো, যদি কোশ্চেন এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কোনো ভেরিয়েশন আসে, যদি 6টা থেকে 4টা বা 7টা থেকে 5টা আনসার করতে বলে তাহলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, মানে যেভাবে কিনা গতবার তোমরা পরীক্ষা দিয়েছো। আর যদি ইউজিসির সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আরো কিছু আসে, কিছু মার্কস কম বেশি ইত্যাদি হয়, তাহলে তোমাদের সাথে আবার আমরা ডিসকাস করবো। ঠিক আছে, এভাবে। আর তোমাদের ওই কমন যে 3টা সেকশনের প্ল্যাটফর্মে আমি ম্যাটেরিয়াল গুলো গ্র্যাজুয়ালি দিয়ে রাখবো, এখন যেহেতু সিলেবাসটা গোছানো হয়ে গেল আমাদের। তোমাদের টেক্সট, মেইন টেক্সটটা হচ্ছে পিডিএফ ফাইলটা, যে বইয়ের যে বুক চ্যাপ্টার যেটা এবং চ্যাপ্টার, এই দুটোকে মেইন রাখবা। আর বাকি যে সাপোর্টিং ম্যাটেরিয়াল গুলো ওগুলো আমি আপলোড করে দিলে দেখবা যে পুরোটা প্রিপারেশন নেওয়া সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমাদের সাথে এই কথাই থাকলো, আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আশা করি কোনো অসুবিধা হবে না, সব ধরনের কোঅপারেশন থাকবে আশা করি। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, বিদায় নিচ্ছি।